কি ধরনের? স্যার এটা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সকল ম্যাটেরিয়াল, তারপরে র ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ফেব্রিক সবকিছু। ইনভেন্টরি কি শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য হয়? সব সেক্টর এরকম র ম্যাটেরিয়াল। এখন প্রত্যেকটা বাসায় একটা স্টোর হাউস, স্টোর রুমের মতো থাকতেই পারে। এখন সেটার ক্ষেত্রে কি ইনভেন্টরি ম্যানেজমেন্ট টার্মটা ইউজ হবে? না, কেন ইউজ হবে না? কারণ আমরা যেতে যা পাইতেছি তাই করতেছি স্যার। বিষয়টা এরকম। বাট ইনভেন্টরির ক্ষেত্রে স্যার আমাদের একটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। কেমন একটা বিষয়? ম্যানেজিং ফ্লো লাইক স্যার। কারণ সাপোজ হলো আমার এই একটা প্রোডাকশন চলছে আমার ডিপ ফ্যাব্রিকের। তাই একবার সামনে থেকে ডিপ ফ্যাব্রিকগুলো রাখলাম, ওটা নিয়ে কাজ করতেছি। আমার ওভেন ফ্যাব্রিক এখন লাগবে না। তাহলে তুমি কোন দিকে রাখছি? কোন টাইপের পুরো ইনভেন্টরির পুরো সাজানো। এই কারণে টার্মটার সাথে ম্যানেজমেন্ট টার্মটা আছে যে এটা শুধুমাত্র ইনভেন্টরি না, এটা শুধুমাত্র একটা গুদাম ঘর না, এটা শুধুমাত্র জিনিসপত্র এখানে এনে রাখছি, এরপর যখন প্রয়োজন হবে নিয়ে নিব, এখান থেকে শুধু ঢুকাবো আর বের করবো, বিষয়টা এরকম না। এখানে পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেম জড়িত এবং এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট মোটামুটি কোথাও ম্যানুয়ালি করা হয় না, সব জায়গায় সফটওয়্যার মেনটেন করা হয়। ইভেন এখন ওয়ান স্টপ রিটেল সবগুলোতে, চেইন সবগুলোতে যেরকম সব সফটওয়্যার সিস্টেমে ইয়া করা হয়, স্ক্যান করে দেখা হয় যে হ্যাঁ কোন প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট নাই, কয়টা চলে গেল, কয়টা থাকলো, সবকিছু ঠিক ওরকম ভাবে এটা ম্যানেজ করা হয়। যেহেতু এখানে এটা প্রোডাকশন ফিল্ডে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমার ইনভেন্টরি থাকতেছে, মানে সব জায়গায় থাকে ইনভেন্টরি, বাট এইখানে ইনভেন্টরিটা প্রপারলি ম্যানেজ করার, এক্সিকিউট করার সাথে আমরা অপারেশনাল এফিশিয়েন্সি, প্রোডাক্টিভিটি থেকে শুরু করে অনেক কিছু জড়িত। সো ইনভেন্টরি ইজ স্টক অর স্টোর অফ গুডস, এটা কিন্তু প্রথম কথা যে ইনভেন্টরি আমি যেখানে স্টক করতেছি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ এ কোর অপারেশনস ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি, মানে এটা কোনো অপশনাল অ্যাক্টিভিটি না যে তুমি ইচ্ছে হলে বলবে, ইচ্ছে হলে বলবে না। এটার সাথে সরাসরি তোমার অপারেশনাল পারফরম্যান্স, তোমার প্রোডাকশন, তোমার এফিশিয়েন্সি, ইফেক্টিভনেস, প্রোডাক্টিভিটি সবকিছু সম্পর্কিত। Good inventory management is important for the successful operation of most businesses and their supply chains. একটা ক্লাব সেটা খুব ভালো মতো, খুব অ্যাক্টিভ, খুব ফাংশনাল, আর আরেকটা ক্লাব এটা নাম তো আছে ক্লাব, এটা মাঝে মাঝে বছরে একবার নাড়াচাড়া দেয়, তাও ওই নাড়াচাড়া দেওয়ার জন্য প্রসেসরের দুটোর অপেক্ষা থাকে, তারপরে আবার একটু ইয়াতে আবার সেতু লিখে চলে যায়। সো এই যে দুইটা ক্লাব, এই দুইটা ক্লাবের মধ্যে পার্থক্য কি, মানে কেন এটা অ্যাক্টিভ আর কেন এটা ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ হয় কখন? তার মানে হচ্ছে যখন কমিটি অ্যাক্টিভ। কমিটি অ্যাক্টিভ মানে কি? কমিটি তো একটা মানে থার্ড পারসন নিউট্রাল নাম্বার, এটার তো কোনো কমিটির তো কোনো জেন্ডার নেই। তো জেন্ডার আছে কার? কমিটির ভিতরে যারা আছে তাদের। তার মানে হচ্ছে যে কমিটি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ এটা হচ্ছে কমিটির মানুষদের সাথে সম্পর্কিত। এখন মনে করো কমিটির শুধু প্রেসিডেন্ট অ্যাক্টিভ, বাকি সব ইনঅ্যাক্টিভ, তাহলে এটাকে মানে বোঝা যাবে যে ক্লাব টু অ্যাক্টিভ। সো মজাটা হচ্ছে যে আমার একটা ইনভেন্টরি, এইটা ম্যানেজমেন্ট, এইটা একটা মানে একটা ভালো ফ্যাক্টরি, সেটা ভালো ফ্যাক্টরি হইতে গেলে তার ইনভেন্টরিটা ভালো হইতে হবে। একটা ক্লাব সেটা অ্যাক্টিভ হইতে গেলে ক্লাবের কমিটিকে অ্যাক্টিভ হইতে হবে। একটা ডিপার্টমেন্ট সেটা ভালো পারফর্ম করতে গেলে ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে ভালো পারফর্ম করতে হবে। কারণ ডিপার্টমেন্টের শুধু টিচাররা পারফর্ম করে, স্টুডেন্টরা কোনো পারফর্ম করে না, ইট উইল নেভার বি এবল টু ডু। কারণ ডিপার্টমেন্টের টিচার দিয়ে তো ডিপার্টমেন্টের সাকসেস হয়, ডিপার্টমেন্টের সাকসেস হচ্ছে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাকসেস। ডিপার্টমেন্টের স্টুডেন্টরা টিচার মানে নিয়মিত ক্লাসে আসে, ডিপার্টমেন্টের ইমপ্রেশন একরকম, এরা মাঝে মধ্যে ইচ্ছে হলে ক্লাসে আসে, ডিপার্টমেন্টের ইমপ্রেশন হচ্ছে আরেকরকম। এবার টিচাররা রাতে 24 ঘন্টা, তারা যদি 24 ঘন্টা করে এখানে ডিউটি দেয়, তাহলে কি ডিপার্টমেন্টের কি আর কোনো রেগুলেশন চেঞ্জ হবে নাকি? ওইটা তো ডিপার্টমেন্টের পারফরম্যান্স না, এফিশিয়েন্সি না কিছু। আচ্ছা, তাহলে ভালো ফ্যাক্টরি হইতে গেলে আসলে আমাদের ইনভেন্টরিটা ভালো হওয়াটা এটা ম্যান্ডেটরি, এটা অপশনাল, মানে এমন না যে হইলো হইলো না। কারণ ইনভেন্টরির সাথে আমার ইনপুট আউটপুটের সম্পর্ক। আমার ক্লাবের এক্সাম্পলটা কেন দিলাম, মনে করো তুমি 40 সদস্য বিশিষ্ট একটা ক্লাব তৈরি করলাম এবং সেই ক্লাবের 40 জনের 40 জনই কিছু না কিছু কাজে অ্যাক্টিভ। তারা 40 জনই টুকটাক, কখনোই সবাই সমান কন্ট্রিবিউট করবে না এবং
সময় পদ পদবি ইয়া একরকম হয় না, যে বেশি কন্ট্রিবিউট করতে পারে যার পারফরম্যান্স ভালো বা ওই যোগ্যতা দেখে ওইভাবে পদ দেওয়া হয় বা সবকিছু অ্যালোকেট করা হয় বা ওই আস্থা দেখে ওই বিশ্বাস দেখে দেওয়া হয়, নির্বাচিত করা হয়, নমিনেট করা হয়। এখন 40 জন এক একজন এক একভাবে কন্ট্রিবিউট করলো, এটা হচ্ছে এক জিনিস। আর আরেকটা হচ্ছে যে মাত্র 10 সদস্য বিশিষ্ট কমিটি করলো, সেই কমিটির মধ্যে মাত্র 2 জন নড়াচড়া করে, বাকি 8 জন ধরে। তাহলে তো এই 40 সদস্য বিশিষ্ট কমিটিও ভালো, যেখানে প্রত্যেকে কিছু না কিছু করে। আর এই দর্শন হয়েও খারাপ, কারণ কেউ কিছু করে না। সো আমার অপারেশন অ্যাক্টিভিটি ভালো হতে গেলে ইনভেন্টরি ভালো দিতেই হবে। ইনভেন্টরি ভালো না হয় আমরা অপারেশনাল অ্যাক্টিভিটি ভালো করা সম্ভব নয়। কারণ কি? রিসোর্সের ইউটিলাইজেশন। রিসোর্সের ইউটিলাইজেশন। এখন একটা ক্লাসের অবস্থা যদি এরকম হয় যে ক্লাসে পড়াশোনা করবে 10 ব্যাচ থেকে শুধু মৌ, আর 11 ব্যাচ থেকে শুধু কাজ। এ ক্লাস করবে, এ নোট নেবে, এ পড়াটা বুঝবে, এ পড়াটা শিখবে, আর এ আমাদের জন্য বাকি সব বুঝে দেবে। আমাদের কাজ মাঝে মাঝে এসে শুধু হাজির রাখবে, কিন্তু পড়া, বোঝা, শোনা, নেয়া, এইটা শুধুমাত্র কাজের হয়ে গেছে। যখনই ঘটনা এরকম দাঁড়ায় যাবে, তার মানে ওই ক্লাসকে তোমার কি বলতে হবে? ওই ক্লাসের অপারেশনাল এফিশিয়েন্সি, ওই ক্লাসের ম্যানেজমেন্ট, ওই ক্লাসের আউটপুট, অথবা ওই ক্লাসের ভবিষ্যৎ কেন অন্ধকার? তো মাথা তো অন্ধকার নাকি ব্ল্যাক হয়ে অন্ধকার? সো মাথা আল্লাহ তো সবারটা একজনের মাথায় গাঞ্জির মাথায় সেট করে নাই, কারণ প্রত্যেকটার গাড়ে একটা করে আল্লাহ মাথা দিয়ে রাখছে, এবং তোমার মাথাটা তোমার নিজের ব্যাপারে চিন্তা করতেও দিয়ে রাখছে, আরেকজনেরটাও চিন্তা করতে দিয়ে রাখছে। এখন যদি মাথা হয় সবার নিজের, কিন্তু ব্যথা হয় শুধু অনেকের। So operations, marketing, finance have interest in good inventory management. এই তিনটা হচ্ছে ডিরেক্টলি এর সাথে সম্পর্কিত। যেহেতু রিসোর্স ইউটিলাইজেশন, তোমার ইনভেন্টরিতে একটা জিনিস আছে, বহুত আগে সেটা ঢুকেছিল, এখন তুমি জানোই না যে আমার 3 টন গ্রে মিলিয়ন সুতা এখানে পড়ে আছে, তুমি জানোই না, তোমার সফটওয়্যারও নাই, তোমার ইয়াও নাই, তোমার খেয়াল নেই। তুমি এখন নতুন করে গ্রে মিলিয়নের অর্ডার আসার পরে তুমি তাড়াতাড়ি করে গ্রে মিলিয়ন নতুন করে ইম্পোর্ট করার জন্য তুমি আবার অর্ডার দিয়ে বসে হাই হাই আমার তো গ্রে মিলিয়ন নাই, আমার তো গ্রে মিলিয়ন কিনতে হবে, ডলার প্রাইস বেড়ে গেছে, আরো হাই রেটে কিনতে হবে। কিনে আনার পরে অর্ডার প্লেস করার পরে তারপরে তোমার হঠাৎ করে একদিন ওয়ার্কার এসে বললো যে স্যার গ্রে মিলিয়ন দেখলাম, গ্রে মিলিয়ন আসছে, গ্রে মিলিয়ন আমাদের স্টকে ছিল, তো স্টকে ছিল, এটা এখন বলতেছিস কেন? স্যার এটা তো আমি তো জানি না যে এটা, তো ম্যানেজার কি করছে? ম্যানেজার তো জানে না যে গ্রে মিলিয়ন আছে, তাহলে কে জানে? স্যার আমরা কয়েকজন জানতাম, ম্যানেজার হয়তো ভুলে গেছে, আর আমরা তো জানি না যে কি আসতেছে কি না আসতেছে। খেলা কথা। এখন যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অনেক ডিপার্টমেন্ট জানে না যে টেক্সটাইলে আসলে কয়টা ল্যাব আছে, কয়টা মেশিন আছে, কি আছে কি নাই। দারুণ না খেলা? Bad inventory management hampers operations, diminishes customer satisfaction and increases operations cost. ওই যে একই জিনিস বারবার করতে থাকবে, পরে দেখবে যে আচ্ছা এটা ছিল, এটা আছে, এটা। Types of inventories, একটা হচ্ছে raw material and purchase parts. আমার raw material যা আছে, নরমালি raw material এর মধ্যে আমরা raw material কে বুঝি আর কি, মানে সেপার কোনো ফেব্রিকের ক্ষেত্রে তোমার ফাইবার, আমার বেসিক raw material, chemicals, yes, কিন্তু পার্টস, মেশিন পার্টস যেগুলো সেগুলোকে আলাদা হিসেবে কনসিডার করা, অনেক ক্ষেত্রে এটাকে raw material এর মধ্যে তুমি কনসিডার করতে পারো, আলাদা করে এটা partially completed goods called work in progress, যেগুলা অর্ধেক প্রিপেয়ার হয়েছে বা প্রিপেয়ার একটা পর্যায়ে বন্ধ হয়েছে, যে ফাইবার থেকে ইয়ার্ন বানাইছো, সেই ইয়ার্ন আইডিয়া এখন গ্রেড রাখতে হবে, ইয়ার্ন স্টোর করছো, গ্রে ফেব্রিক বানাইছো, গ্রে ফেব্রিক স্টোর করছো, ডাইং করছো, ডাইংটা কিছু সময়ের জন্য স্টোর করছো, যে পরে ফিনিশিং এ যাবে বা ডাইং করা শেষে এটা বাইরে চলে যাবে।
সো এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, কারণ পুরো কাজটা শেষ হয়নি, এখন ইনভেন্টরিতে আসছে। ফিনিশড গুডস ইনভেন্টরিজ, যেটা আমাদের যত ম্যানুফ্যাকচারিং ফার্মাসি টেক্সটাইল আছে সেগুলো, প্লাস মার্চেন্টাইজ, যেগুলো রিটেল স্টোর যেটা বলে, যে পাটা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখবে যে ওদের মানে আলাদা একটা ফ্লোর বা আলাদা কিছু রুমই থাকে যেখানে শুধুমাত্র স্টোর করে রাখা আছে। এই সাইজ কমন এখানে বাইরে আছে, ওই সাইজ কমন উপর থেকে নামাইতে হবে, ইয়া থেকে করতে হবে। সো ওদের ইয়ার উপরে আরেকটা শেড থাকে, ওই জায়গায় একজন লোক উঠাই রাখে, সারাক্ষণ জুতার ওইটা খুঁজে অন্ধকারের মধ্যে খুঁজে বের করবে আর তোমারে ইয়া করে দিবে। সো এটা বললাম নরমাল সবগুলোর ক্ষেত্রে, আর বাকিগুলোতে তো যত বড় ইয়া তত বড় ইনভেন্টরি থাকে। রিপ্লেসমেন্ট পার্টস, টুলস এন্ড সাপ্লাইজ, যেগুলো রিপ্লেস করতেছো বা যেগুলো নষ্ট হয়ে গেছে রিপ্লেস করতে হবে, এমনকি কিছু নিডল নষ্ট হয়ে আছে, কিছু ইয়া ব্রেক হয়ে গেছে, এগুলো তো এক জায়গায় রাখতে হবে গুছিয়ে, যে ওই কোম্পানির কাছে ফেরত দিতে হবে বা ফেরত দিয়ে কিছু নিতে হবে বা ডেলিভারিজ যায়। গুডস ইন ট্রানজিট টু ওয়্যারহাউস অর কাস্টমার্স, পাইপলাইন ইনভেন্টরি, যেগুলো আরেকটা ফ্যাক্টরিতে যাবে, কাস্টমারের কাছে যাবে, ইয়ার জন্য যাবে, এক্সপোর্টের জন্য যাবে। তার মানে যত ধরনের আমার স্টকের ব্যাপার আছে, এগুলো সেটা র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল গুডস পর্যন্ত সবকিছুই ইনভেন্টরি হতে পারে, এবং সেই ট্যাগগুলো এখানে বলা হবে। ইনভেন্টরি ফাংশন কি? ইনভেন্টরি ফাংশন, নাম্বার 1 ফাংশন হচ্ছে টু মিট অ্যান্টিসিপেটেড ডিমান্ড। অ্যান্টিসিপেশন শব্দটা ব্যবহৃত হয় যে কোনো ঘটনা ঘটার পূর্বে, ঠিক আছে? এই যে একটু আগে তোমাদের সাথে বাজেট নিয়ে কিছু কথাবার্তা বললাম, এই বাজেট নিয়ে কথাবার্তা এটা হচ্ছে প্রি বাজেট, ঠিক আছে? এবং সবসময় খেয়াল রাখতে হয় যে তুমি বাজেট যদি কম করে ধরো তাহলে তোমার কপালে শনি আছে, কারণ কখনোই বাজেটের মধ্যে খরচ শেষ হয় না, বরং খরচ আরো বাড়ে, খরচ কখনো কমে না। সো বিভিন্ন পরিস্থিতি সিচুয়েশনের কারণে। সো বিষয়টা হচ্ছে যে তুমি বাজেট যখন করতেছো তখন তুমি সবগুলো খাত কনসিডার করে বাজেট করতেছো কিনা, এইটা হচ্ছে তোমার অ্যান্টিসিপেশনের ব্যাপার, যে তুমি ফোরকাস্ট করতে পারতেছো কিনা, তুমি আগে থেকে সেটার জন্য প্রিপেয়ার্ড কিনা, যে হ্যাঁ এই খরচগুলো আসতেছে, এই খরচগুলো হবে। এখন খরচ হবে 15 খাতে, তুমি হিসাব করলে শুধু 10 খাতে, তার মানে হচ্ছে যে তুমি অ্যান্টিসিপেশন করতে পারোনি, তোমার আসলে কোনো ধারণা নেই, অভিজ্ঞতাও নাই, এবং তুমি বুঝতেই পারো নাই যে এই খাতগুলো ধরা উচিত ছিল। পরে গিয়ে এবার মানে পরে গিয়ে যদি এবার সবাই নিয়ে ওই জায়গায় যদি নতুন করে চাঁদাবাজি শুরু করতে হয় যে এটার জন্য এত দেয়, এটার জন্য এত দেয়, এটার জন্য এত দেয়, তাহলে সব কথা। সো যেমন কোভিডের যে ঘটনাটা হয়েছে, বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সারা পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রি কোভিডের ব্যাপারে অ্যান্টিসিপেট করতে পারেনি, কারণ আমরা কেউ রেডি ছিলাম না। এরকম একটা প্যান্ডেমিকের জন্য নো ওয়ান ওয়াজ রেডি। আমরা কেউ অনুমানও করতে পারি নাই যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং এরকম একটা ঘটনা এসে সারা পৃথিবীর এইভাবে স্থগিত করে দিতে পারে। সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য, বর্ডার, ইম্পোর্ট এক্সপোর্ট, এভরিথিং হল্ট ডাউন করে দিবে, এরকম আমরা কখনো কল্পনা করিনি। কল্পনা করতে পারলে তখন এটার একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার থাকে, কল্পনা করতে না পারলে প্রস্তুতি নেওয়ার কি আছে? এখন জাপান জানে যে তাদের ওইখানে ভূমিকম্প হচ্ছে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে, সেই অনুযায়ী তাদের ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান, বাড়িঘরের ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন সব সেভাবে হবে। এখন বাংলাদেশ মনে করে যে যেহেতু এখনো সেরকম ঘটনা ঘটে নাই, আমরা যেহেতু বাংলাদেশ হয়ে এখন বাংলাদেশে যখন ভূমিকম্প হয়ে এক নাগারে সব ধসে পড়বে, তারপরে গিয়ে আবার নতুন করে যখন করার সময় তখন আর্কিটেক্টরা বলবে যে ভাই ভূমিকম্প তো ঠিক করতে পারে, আমি থাকতে পারি বা না পারি এটা পরে আমার উপরে যাতে ভেঙে দাও। সো এই হচ্ছে যে কোনো জিনিস আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারার যে ব্যাপারটা। তাহলে আমার যে ডিমান্ড, সেই ডিমান্ডকে অ্যান্টিসিপেট করতে পারা হচ্ছে ইনভেন্টরির একটা প্রধান কাজ। কেন অ্যান্টিসিপেট করতে পারে? ইনভেন্টরিতে আসলে আমরা কি করি? ইনভেন্টরিতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা স্টক করি। আমরা কেন স্টক করি? এই স্টকের সাথে মার্কেটের আমরা নরমালি পেঁয়াজ স্টক করা, আলু স্টক করা, তেল স্টক করা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? মার্কেটে আমরা এই ধরনের স্টক বলতে যেটা নরমালি মিন করি সেটা হচ্ছে যে ও ইচ্ছা করে মজুত করতেছে, মার্কেটে ছাড়তেছে না, কারণ ও মার্কেটে একটা আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করতে যাচ্ছে, ডিমান্ড তৈরি করতে যাচ্ছে, যাতে ও প্রাইস হাইক করতে পারে, প্রাইসটা বাড়ায়, এরপরে ও মার্কেটে ছেড়ে দিবে। এমনকি একটা চিপসের ক্ষেত্রেও তুমি দেখবা যে বেশ কয়েকদিন ধরে চিপসটা নাই, তার মানে তুমি লিখিত ধরে নাও যে ওই চিপসটার দাম বাড়তেছে। তুমি যে কোনো একটা জিনিসের সাপ্লাই তুমি যদি দেখো যে দোকানে হঠাৎ করে সাপ্লাই নেই, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন পাবো তখন এটার দাম বেড়ে গেছে।
যে মানুষের মনে ওইটার ব্যাপারে একটা চাহিদা তৈরি করে, ক্রাইসিস তৈরি করে দেওয়া, যে পাওয়া যাচ্ছে না, এরপরে যখন পাওয়া যাবে তখন এত টাকা দাম বাড়বে। আচ্ছা, এইটা হচ্ছে মানে একটা ফলস বিজনেস বা একটা জালিয়াতি যেটা সেটা। বাট এখানে আমরা যে স্টকের কথা বলতেছি সেটা হচ্ছে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের প্রতিনিয়তই আমাদের ফাইবার নিয়ে, ইয়ার্ন নিয়ে, ফেব্রিক নিয়ে কাজ। আমাদের সেদিনও তোমাদের ইয়ার সময় বললাম যে আমাদের এখানে সব ধরনের ইন্ডাস্ট্রি আছে। আমাদের ফাইবার ইম্পোর্ট করতে হয়, ইয়ার্ন করতে হয়, ফেব্রিক ইম্পোর্ট করতে হয়। কলম্বিয়া গার্মেন্টসও ফেব্রিক ইম্পোর্ট করে নিয়ে আসে থাইল্যান্ড থেকে, একদম রেডিমেড ফিনিশ ফেব্রিক, ও শুধু গার্মেন্ট বানায় আবার এক্সপোর্ট করে দিয়ে দেয়। তার মানে ওর ফার্স্ট প্রোডাক্টটাও ইম্পোর্টেড, শুধু একটা প্রসেস করতেছে, এরপরে আবার এক্সপোর্ট করে ডেলিভারি দিয়ে দিতেছে আরেক দেশে। এটা যেমন আছে, ঠিক সেরকম ট্রেডিং হাউসগুলো ওই চায়নায় সব প্রসেসিং করতেছে, একটা গার্মেন্টস তৈরি করতেছে, তারপর বাইরে দিয়ে দিতেছে। সো আমাদের সব স্টেজেই অনেক ধরনের ফ্যাক্টরি, অনেক ধরনের লেয়ার স্টেকহোল্ডারে জড়িত, অনেক ধরনের সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, বায়ার, অনেক কিছু জড়িত। এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমাদের স্টকিং এর মূল ব্যাপারটা কাজ করে কিভাবে? আমাদের কাজ করে এইভাবে যে সে ফর এক্সাম্পল যে কোনো স্পিনিং ইন্ডাস্ট্রি, মানে ওর নিজের নিটিং, ডাইং, ফিনিশিং এগুলো থাকুক বা না থাকুক, সো ও যেহেতু স্পিনিং ইন্ডাস্ট্রি, ওর তো ফাইবার লাগে। তো ওর সবচেয়ে বেশি কোন ফাইবারগুলো লাগে? ওর কটন লাগে, পলিস্টার লাগে, ওর কেমিনাল লাগে, এগুলো লাগে, লাইক্রা লাগে। আচ্ছা, এখন কটন, ও কি সারা বছরই কটন কিনতে থাকে? ও কি অর্ডার আসার পরে কটন কেনার অর্ডার দেয়? না, এগুলো নিয়ে রাখলে তোমাদের সাথে কথা বলছি যে একটা ফ্যাক্টরি সেটা অর্ডারের জন্য আমার লিড টাইম থাকে খুব বেশি হলে 40-45 দিন। ওই টাইমে আমি যদি অর্ডার পাওয়ার পরে এবার ওইটা ফাইবার চায়না থেকে, ইউএস থেকে ইম্পোর্ট করতে যাই, তো ফাইবার শিপমেন্ট হয়ে আমার শিপে করে আসবে কোন দিনে, আর আমি এইগুলা মানে ইয়ার্ন বানাবো কবে, ফেব্রিক বানাবো কবে, ডাই ফিনিশিং গার্মেন্টস করে ইয়া করব সম্ভব না। তাহলে আমাদের কি করতে হয়? আগেই আমাদের স্টকিংটা থাকতে হয়। এখন কথা হচ্ছে আগেই তোমার স্টকে থাকতে হবে কত, এটা তুমি বুঝবা কেমনে? এইটা তুমি বুঝতে হবে, বুঝতে পারতে হবে, তাইলে গিয়ে তুমি এন্টারপ্রেনার, তাইলে গিয়ে তুমি ম্যানেজার, তাইলে গিয়ে তুমি ছোটবেলা থেকে অঙ্ক শিখছো, ম্যানেজমেন্ট বুঝছো, ইনভেন্টরি বুঝছো, কিছু হইলেও পড়াশোনা করছো। আর যদি তুমি কিছু বুঝতে না পারো যে বিয়ের আগে সংসার আর বিয়ের পরে সংসার কত লাগে, তাহলে তুমি এখনো বিবাহিত হই না। কথা বুঝছো না? সো 12 মাসে আমার এক্সপোর্ট ইম্পোর্ট করা লাগতে পারে, আলাদা বিষয়, কিন্তু আমার সবসময় যে প্রোডাক্টগুলো লাগে সারা বছর আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করি না। কখন করি না? যখনই আমরা দেখি ডলার প্রাইস কম আছে, এখন ট্যাক্স ট্যারিফ কম আছে, ওই সময় আমরা বেশি করে কিনে রাখি। যখনই দেখি যে প্রাইস বেড়ে গেছে, ওই সময় প্রয়োজন হইলেও একটু কম কিনি, যাতে স্টক দিয়ে কভার করতে পারি, পরে আবার একটু কম হলে তখন কিনি। প্রত্যেকটা জিনিসের সাথে আমার ইকোনমিক্স, আমার ফাইন্যান্স, আমার অ্যাকাউন্টিং, আমার ডলারের ইনফ্লেশন রেট সবকিছু জড়িত। সো এই যে কিনতেছি, আমি তো অ্যাডভান্স কিনে রাখতেছি। সো সেই জায়গা থেকে আমি এখন আমাকে তো প্রেডিক্ট করতে পারতে হবে যে সারা বছর আমার কতটুকু লাগতে পারে। আমি 6 মাসের চিন্তা করে যেটা কিনছি সেটা দেখলো যে 12 মাসে শেষ হয় নাই, তাহলে তো আমার আবার ওইখানে কোয়ালিটি স্পয়েল হয়ে যাবে, আমার কোয়ালিটি ডিটারেট করবে, তখন তো আমি আবার ওইটা মানে উল্টা মানে লসে পড়ে যাবে। সো অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে এখানে, আমার ইয়ারের মাস্টার কন্ট্রোল থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার আছে। সো তার মানে হচ্ছে যে আমাকে খুব ওয়াইজলি ক্যালকুলেট করতে পারতে হবে যে আমি ইনভেন্টরি কতটুকু করব, কি করব, কোন আইটেম করব, কোন পরিমাণে করব, কোন অনুপাতে করব, এভরিথিং। কিন্তু ইনভেন্টরি আমার লাগবে, ইনভেন্টরি করতেই হবে, আমার বিজনেস পারপাস বা ইয়া পারপাস আমার ইনভেন্টরি লাগবে। এবং 100% কখনোই আমার, যেহেতু এটা প্রেডিকশন, ফিউচার ফোরকাস্টিং এর উপরে করা, 100% কখনোই মিলবে না, কিন্তু কতটুকু মিললো সেটার উপরেই ডিপেন্ড করবে যে তোমার সাকসেস রেট কতটুকু হইল। ফোরকাস্টিং মানে কি, প্রেডিকশন মানে কি? ফোরকাস্টিং মানে হচ্ছে যে ইব্রাহিমের মা বলেছে যে এই মেয়েটা তোর জন্য ভালো হবে। ইব্রাহিম বলেছে, মা আমি তোমার ভালো ছেলে ছিলাম, আছি এবং থাকবো, অতএব যেহেতু তুমি বলেছো
আমি চোখ বন্ধ করে ইহাকেই বিয়ে করব, কিন্তু তুমি কি করে বুঝলা যে এই মেয়েটা আমার জন্য ভালো হবে? মা বলল যে এই মেয়েটার চোখ দেখে আমার কাছে মনে হয়েছে ওর চোখে অনেক মায়া আছে, ও তোকে মায়া দিয়ে ভরিয়ে দিবে। ঠিক আছে, ইব্রাহিম বিয়ে করেছে এবং বিয়ের পরের দিন থেকে বুঝতে পেরেছে মায়ের ফোরকাস্টিং ভুল ছিল। যেহেতু মায়ের ফোরকাস্টিং ভুল, এখন ভুল করেছে মা, কিন্তু জীবন বরবাদ কার? এখন ভুল কি শুধু মায়েরাই করে নাকি মেয়েরাও করে? তার মানে হচ্ছে ফোরকাস্টিং ঠিকমতো করতে পারা বা না পারার সাথে জীবন ধ্বংস হওয়া বা না হওয়া সরাসরি জড়িত। কে আসলে কেমন ফোরকাস্টিং করতে পারলো? এখন নিরু ভাবলো, মাই লাইফ মাই চয়েস। আমার ফোরকাস্টিং ভুল হয়েছে, আমার হয়েছে, তাতে তোমার কি? আমরা কখনোই বলি না যে তাতে আমাদের কিছু, আমরা সবসময় বলি সব তোমারই কিছু। এই কারণে ফোরকাস্টিং করতে হবে সায়েন্টিফিক উপায়ে, নিজের জন্য সায়েন্টিফিক উপায়, মানুষের জন্য সায়েন্টিফিক উপায়, আর বিজনেসের জন্য তো 100% সায়েন্টিফিক উপায়। এটার জন্যই পড়াশোনা। না হলে কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশাওয়ালা, তাদেরকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে কোনো সমস্যা ছিল না। লাভ ক্ষতির হিসাব তারাও বোঝে, যোগ বিয়োগ তারাও পায়, তারাও জানে কত টাকা থেকে কত টাকা সেভ করতে পারলে মাস শেষে একটা রিকশার মালিক হওয়া যায়। কিন্তু গুহা দিয়ে হয় না। তাহলে বিষয়টা ইনভেন্টরি পর্যায়ে প্রেডিকশনের উপর চলে না, সায়েন্টিফিক ফোরকাস্টিং এর উপরে চলে, সায়েন্টিফিক প্রেডিকশনের উপরে চলে। একটা পার্ট যখন আমার অ্যাডভান্স ইয়ার লেভেল আছে, আর রেগুলার মানে আচ্ছা একটা সহজ জিনিস বুঝুন, সেটা হচ্ছে বাজার করো কে কে? কাঞ্চি হলে কি বাজার করে? ঠিক আছে, তুমি বাজার করো? তুমি তো একটা আগ্নেয়গিরি, আমার তোমার সম্পর্কে আইডিয়া নিতে গেলে তো আমি ভয়ে আইডিয়া নিতেই পারি না। আচ্ছা, এখন এই যে বাজার যখন তোমরা করো, বাজার কিভাবে করো? যে আজকে আমার আজকের দিন চলার জন্য যেটা লাগবে সে বাজার করো? কখনোই না। তাইলে তো তোমার প্রতিদিন বাজার করা লাগবে, তুমি তো প্রতিদিন বাজার করো না। আমরা করি প্রতিদিন একই আইটেম বাজার করো, তাহলে মানে আরেক আইটেম শেষে আরেক আইটেম লাগতেছে সেটা করতেছ আরেক আইটেম, কিন্তু প্রতিদিন তুমি একই আইটেম একই অনুপাতে কিনো কিনা? কেন কিনো? তুমি আজকে মনে করো চাল কিনতেছো, তুমি মানে তুমি কি শুধু আজকের জন্য চাল কিনতেছো যে কালকে আবার কিনবা, পরশু আবার কিনবা? তুমি তো ফোরকাস্টিং করতেছো। তুমি তো জানো যে আমার সপ্তাহে কতটুকু চাল লাগে বা আমি নেক্সট কবে কিনবো, কয় দিনের জন্য কিনতে চাইতেছি। তুমি যখন গ্যাসের জন্য যখন রিচার্জ করতেছো তখন তুমি কিভাবে রিচার্জ করতেছো? তোমার মাসে কতটুকু লাগে সেই অনুযায়ী তুমি রিচার্জ করতেছো। এখন টাকা না থাকলে একটু কম করলে বেশি করলে সেটা ডিফারেন্ট কথা, কিন্তু তুমি চেষ্টা করতেছো যে এক মাসের জন্য আমার যতটুকু লাগে ততটুকু আমি রিচার্জ করতেছি। তুমি যখন মোবাইলে রিচার্জ করো, তুমি কি প্রতিবার মোবাইলে এইভাবে রিচার্জ করো যে আজকে আমার লাগবে 10 টাকা 50 পয়সা, আমি 11 টাকা রিচার্জ করব? না। তার মানে প্রত্যেকটা জায়গায় তো তোমার একটা ক্যালকুলেশন আছে। তুমি তো জানো যে আমার এক্সপেন্স কত, তুমি জানো আমার ডেইলি এক্সপেন্স কত, উইকলি এক্সপেন্স কত, সেই অনুযায়ী ক্যালকুলেট করে তুমি ইয়া করতেছো। এই যে তোমার মোবাইলে টাকা জমা রাখছো, এটা তো একটা ইনভেন্টরি। মানে এই ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ডাটাটা অনেক অবশ্যই অবশ্যই দুই স্মুথ প্রোডাকশন রিকোয়ারমেন্টস, তাহলে তোমার প্রতিদিন
এবার তোমার ব্যাচেলর সংসার হোক আর তোমার মানে শ্বশুর বাড়ি সহ সংসার হোক, তোমার প্রতিদিন বা প্রতি সপ্তাহে চলার জন্য চালানোর জন্য তোমার টোটাল যা যা লাগে এই সবকিছু যাতে স্মুথলি চলে সেটার জন্য তোমার একটা ব্যবস্থাপনা থাকা লাগতেছে। এবার এমন হইতে পারে যে আমার মতো তুমি সপ্তাহে একদিন বাজারে যাও, এমন হইতে পারে সপ্তাহে তুমি একদিন অনলাইনে এক সপ্তাহের বাজার অর্ডার করো, এমন হইতে পারে যে সপ্তাহে তুমি 2 দিন যাও বা 3 দিন যাও, কিন্তু তোমার মাথায় ওই প্ল্যানটা থাকে যে আমার টোটাল কি কি লাগে, কত পরিমাণে লাগে, কিভাবে, যাতে তোমার প্রোডাকশন রিকোয়ারমেন্টটা ঠিক থাকে। যাতে এমন না হয় যে আজকে এই বেলায় এইটা নাই, পরের বেলায় এইটা নাই, পরের বেলায় একেবারে চালই নেই। এই অবস্থা যাতে না হয়, যে বেলায় বেলায় যাতে নতুন করে ক্রাইসিস তৈরি না হয়, প্রোডাকশন রিকোয়ারমেন্ট যাতে স্মুথলি চলতে পারে। মেশিন হঠাৎ করে তিনটা মানে তিনজন অপারেটর নাই, অথবা হঠাৎ করে দুইটা মেশিনে সার্ভিসিং করতে হচ্ছে দেখে অর্ডারটা পুরো বন্ধ হয়ে থাকবে, এরকম যাতে না হয়। আমার ব্যাকআপ থেকে শুরু করে সবকিছু যাতে থাকে। To decouple operations, it also found use inventories as buffers between successive operations to maintain continuity of production, breakdown of equipment, and accident that cause the operation to shut down temporarily. এই যে ওয়ার্কারদের স্ট্রাইক থেকে শুরু করে গ্যাসের ক্রাইসিস বলো, ইলেকট্রিসিটি ক্রাইসিস বলো, যে কোনো ইয়ার প্রবলেম বলো, সো ইয়া হইতেই পারে। এখন সেটা হইতে মনে করো এখন দেশের স্বাধীনতা আন্দোলন চলতেছে, এই কারণে বাইরে তুমি 20 দিন পরে বললা আমার লিড টাইম তো দেওয়া ছিল 35 দিন, এখন এটা আরো 40 দিন বাড়াই দিতে হবে, কারণ দেশে এখন স্বাধীনতা আন্দোলন চলতেছে, আমার ওয়ার্কাররা স্বাধীনতা যুদ্ধ করতে গিয়েছে। কোন টিচার যদি আজকে ক্লাসে এসে বলে যে ক্লাসে এসে দেখলো যে ক্লাসে ছাত্র আছে 4 জন, ছাত্রী আছে 1 জন, বললো যে বাকিরা কোথায়, বললো যে বিয়ে করতে গেছে, তো বাকিরা কি হয় যে চিটাগাঙের গণবিয়েতে গেছে নাকি, যে একসাথে সবগুলোর বিয়ে না, তো তার মানে কোনো একটার বিয়ে বাকিগুলো বিয়ে খাইতে গেছে, কিন্তু সবাই একসাথে বিয়ে করতে গেছে, ব্যাপারটা তো বাস্তবসম্মত না, অবাস্তবসম্মত। এই জিনিসগুলোই হচ্ছে ব্যাপারটা বুঝতে হয়, যে কন্টিনিউইটি এবং আমাদের ইনফরমেশন গ্যাপ আছে কিনা, জিনিসগুলো ঠিকমতো ফাংশন করতেছে কিনা। টু প্রোটেক্ট अगेंस्ट স্টক আউটস, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যাতে স্টক আউট হয়ে না যায়। এখন তোমার বিদ্যুতের মিটারে তোমার ইয়া শেষ, টাকা শেষ, কি হবে? তো তুমি টের পাবা কখন? তুমি টের পাবা নিচে যখন যাবা, মিটারের সামনে যাবা, ওর রেড সিগন্যাল 100 টাকার পর থেকে দেওয়া শুরু করবে। এখন যতবারই দেখো ততবারই ভুলে যাও, এরপরে যখন তোমার ফ্যান বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, তখন তোমার মনে হবে যে সর্বনাশ, এখন তার উপায় নেই। এখন যদি রাত 2টাও বাজে, এখনই রিচার্জ করতে হবে। এখন যদি দেখো যে তোমার মোবাইলেও টাকা নেই, বিকাশ নগদ কোথাও এই টাকা নেই, তাহলে এবার বোঝো যেহেতু রাত 2টায় ঘটনা এবং তোমার কাছে টাকাও নাই, এখন আর কি করবে? তুমি এখন মেহেদিরে ফোন দিবা, মেহেদিকে ঘুম থেকে জাগিয়ে বলবা যে টাকা পাঠা, আর নাহলে ডাইরেক্ট রিচার্জ পাঠা, কিছু একটা কর, এই আর কি। তো এই ঘটনা যাতে না ঘটে, তার মানে ওই যে তোমাকে আগে থেকেও সিগন্যাল কেন দিচ্ছে, যাতে তুমি আগেই রিচার্জ করে ফেলো, গ্যাস বন্ধ হয়ে যাওয়ার আগেই তুমি রিচার্জ করে ফেলো, আদারওয়াইজ তো বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ হয়ে গেলে তো অন্যদের ক্ষতির কিছু নেই। দেখা যাবে যে ইয়া অপারেটর, নিরু অপারেটর তখন সে আনন্দে তাক দিন দিন তাক করছে, যা মেশিন বন্ধ হয়ে গেছে, ইয়া বন্ধ হয়ে গেছে, কি হয়েছে মেশিনে, আমি এখন যে প্যাকেজ উঠাবো সেই প্যাকেজ শেষ হয়ে গেছে, প্যাকেজ কোথায়, প্যাকেজ আর আসতেছে না, কেন আসতেছে না, ইনভেন্টরিতে নাকি আর প্যাকেজ নেই। আমার কি করার আছে, আমার ডিউটি আর 2 ঘন্টা বাকি আছে, আমি এই 2 ঘন্টা ধরে শুধু নাচবো, বাস সাউন্ড বক্স লাগা। এইসব রেকর্ডিং মানুষ শুনলে পাগল হবে। To take advantage of order cycles, order cycle এর অ্যাডভান্টেজ নাও। অর্ডার সাইকেলের অ্যাডভান্টেজ এতক্ষণ বললাম যে তুমি যে অর্ডারটা নিচ্ছ সেই অর্ডার সাইকেলটা যাতে ফিল আপ করতে পারো, মানে অর্ডারটা তো শেষ করতে হবে, সাইকেলটা তো ফিল আপ করতে হবে, লিড টাইমটা তো মেইনটেইন করতে হবে। একটা জিনিস মানে তুমি ওয়াটার
শিপমেন্ট থেকে শুরু করে এয়ার শিপমেন্টে চলে যাওয়া মানেই হচ্ছে যে তোমার পুরো বছরের লাভের একটা বিরাট অংশ চলে যাবে যখন তুমি এই ডিলে করে ফেলতেছো, যখন তোমার এয়ার শিপমেন্ট করে আর্নিং বেসিসে ইয়া করতে হচ্ছে, মেকআপ করতে হচ্ছে। টু হেল্প হেজ এগেইনস্ট প্রাইস ইনক্রিজেস, একটু আগে বললাম যে আমি কটন কিনে রাখতেছি, ইয়া কিনে রাখতেছি, কখন কিনে রাখতেছি, যখন দেখতেছি প্রাইসটা কম আছে, প্রাইসটা যখন কম আছে তখন একটু বেশি করে কিনে রাখতেছি, প্রাইস বেড়ে যাচ্ছে এটা সময়ের সাথে সাথে ইয়া করে রাখতেছি। এখানে মানুষ স্টক করে রাখে, তেলের ক্রাইসিস সময় মানুষ আগে থেকে তেল কিনে রাখছে, ইয়ার করার সময় তেল কিনে রাখছে। আমি নরমালি দেখা যায় যে বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স কিনি, সেই কর্নফ্লেক্স দেখা যায় যে যখনই আমাকে ঘর থেকে জানানো হলো যে ইয়াতে অনলাইনে কিন্তু দাম বেড়ে গেছে, তার মানে হচ্ছে যে প্রাইস বেড়ে যাচ্ছে, তুমি দোকানে দেখো যে আগের প্রাইসের আর কিছু পাবে না, যে কটা পাও সেই কটা নিয়ে গেলো, যে কটা বেশি সবগুলো নিয়ে পাশে স্টক করছে, 3-4টা নিয়ে ফেলছি। সো এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে যে ওইভাবে অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, সো অবজেক্টিভ এতক্ষণ যেগুলো বললাম সেগুলো পারপাস, অবজেক্টিভ, কারণ সেগুলো। তাহলে একটা হচ্ছে inadequate control of inventories can result in both under and overstocking of items. কি বললাম? inadequate control of inventories, একটা ফার্মেসির দোকান, এমন কোন ফার্মেসির দোকান চলতে পারে যে ফার্মেসির দোকান ইনভেন্টরি মেইনটেইন করে না? সম্ভব না। পার্থক্য হচ্ছে হইতে পারে সেখানে একজনই থাকে এবং ওর মাথায় সব থাকে, ও কাগজেও লেখে না, কোথাও লেখে না, কোনো কিছু করে না, ওর মাথায় থাকে, আল্লাহ ওরে একটা মাথা দিছে, ও মাথার উপর ভরসা করে চালাইতেছে, যেদিন মাথায় দেখবে যে মাথার উপর ভরসা করে আর চলতেছে না, সেদিন থেকে লাগাটিকি শুরু করবে। কিন্তু আচ্ছা ঠিক আছে, মাথার উপর চলতেছে এক, বাকিরা মোটামুটি সবাই একদম একটা আলাদা খাতা রাখে, সেই খাতার মধ্যে লেখে। আর যারা একটু ভালো ফার্মেসি লাস্ট ফার্মার মতো ইয়া করতে, ওরা তো পুরো ইয়ার সফটওয়্যার মেইনটেইন করে যে কোন ওষুধ কয়টা আছে কোনটা নাই, এবং ওইখানে গেলে আগে হচ্ছে যে ওরা ওইখান থেকেই বলে দেয় যে এটা কি আছে নাকি নাই, কারণ খাওয়াটা খোঁজার পরে তারপরে বলা শুরু করবে। নরমাল ফার্মেসি দোকানে তোমার দেখা যাবে যে এদিক খুঁজতেছে অনেকক্ষণ পরে বলতেছে নাই, তো নাই এটা তুই আগে বলে দিলি পারতি, কিন্তু ও তো জানেই না যে এটা যে নাই, এখনই না আবিষ্কার করলো খুঁজতে গিয়ে যে এটা নাই, এখন তারপর করে তাড়াতাড়ি লিখবে যে এই যে এটা এখনই লিখতেছি, কালকে অর্ডার দিব, তাহলে পরশু দিনের মধ্যে পেয়ে যাবে। সো এই হচ্ছে সিনারিওটা। তাহলে এরকম স্টক আউট হওয়ার সম্ভাবনা থেকে বাঁচার জন্যই হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি তোমাকে আগে থেকে বলে দিবে যে তুমি যখন দেখতেছো যে আয় এইটা আমার 10 প্যাক ছিল, এখন আর 1 প্যাক আছে, তার মানে আজকে অর্ডার দিতে হবে। আমার অবনির এই ডায়াপার, এটা আমার কাছে 10টা ছিল, আয় হায় এই এই মানে এখন ওনাকে এটা দেওয়ার পরে আর একটাও থাকতেছে না, তাড়াতাড়ি এখনই অর্ডার দিতে হবে। সো ইনভেন্টরি তখন তোমাকে বলে দিবে যেহেতু তোমার কাছে ডেটা আছে সেটা। আর ইনভেন্টরি যদি না থাকে, ধরো তোমাদের মতো অবস্থা যদি হয় যে আমি জানি না যে এই সেমিস্টারে আমি কয়দিন ক্লাস করছি, আমার অ্যাটেন্ডেন্স কয়টা আছে, তখন তোমার কাছে মনে হবে যে তো কি হয়েছে, গত সপ্তাহে আমি যাইনি, তার আগের সপ্তাহে একদিন গিয়েছিলাম, তার আগের সপ্তাহেও তো 2 দিন গিয়েছিলাম, তার আগের সপ্তাহেও মনে হয় 2 দিন গিয়েছিলাম, মনে হয় আমি আসলে এই সপ্তাহ ছাড়া আর কোনো সপ্তাহে একেবারে যাইনি, এমন হয়। হিসাব করার কথা কি ছিল আর ও হিসাব করছে কোন দিক থেকে, পার্থক্যটা তো এখানেই হয়ে গেছে। এই কারণে প্রফেসর স্যার যখন অ্যাটেন্ডেন্স দেয় ওর হিসাবের সাথে মিলবে না, কিভাবে সম্ভব যে আমার অ্যাটেন্ডেন্স 10% তো আসেনি, এটা কোন পার্সেন্টেজ? Understocking results in missed deliveries, lost sales, dissatisfied customers, and production bottlenecks. Bottleneck তো বুঝো তুমি, যে ওই যে মানে তোমার কিছু না, মানে জাস্ট মনে করো একটা নিডল ব্রেক করছে, একটা নিডল ভেঙে গেছে, সাথে সাথে ওই মেশিনের ওই সাইজের ওই ল্যাচ নিডলটাই তো আমার একটা রিপ্লেস করতে হবে। রিপ্লেস করতে গিয়ে যদি দেখো যে গতকাল বা আজকে সকালে একটু আগ পর্যন্ত অন্য সব মেশিনে রিপ্লেস করতে গিয়ে এই নিডলটা আর একটাও নাই, নিডল নাই, এখন কি করব? ওই রানিং মেশিন থেকে আরেকটা নিডল কিনে এনে এটা লাগাবো নাকি নিডল বানাবো? very dangerous thing. So under stocking যদি থাকে তাহলে তোমার ডেলিভারি মিস হবে, সেলস লস হবে, কাস্টমার ডিসস্যাটিসফাইড হবে, প্রোডাকশনে প্রবলেম তৈরি হবে। আবার ওভার স্টকিং যদি হয় যে তোমার লাগে যত তুমি সব তার চাইতে ডাবল ট্রিপল করে কিনে রাখছো যাতে কখনোই আমার অভাব না, তোমার অভাব ওইখান দিয়ে শুরু, তোমার লাগে যত তুমি নিছো তার চেয়ে বেশি। এখন
বাস নিলাম ডাবল টেকার আর পিকনিকে গেছে 20 জন। So results in unnecessary ties of funds that might be more productive elsewhere. कोई 20,000 টাকার বাস না নিয়ে তখন 5,000 টাকার টমটম নিলেন ভালো। So to achieve satisfactory levels of customer service while keeping inventory cost with reasonable bounds, যে আমার কাস্টমারদের অর্ডার ডেলিভারি আমার টেক্সটাইল ফ্যাক্টরির ক্ষেত্রে যদি চিন্তা করি সেই জিনিসটা প্রপারলি মেইনটেইন করা, ইনভেন্টরি কস্টটা যাতে রিজনেবল বাউন্ডের মধ্যে থাকে, রিজনেবল রেটের মধ্যে থাকে, ইনভেন্টরি কস্টটা যাতে হাই না হয়ে যায়। ইনভেন্টরি কস্ট হাই মানে কি, তুমি যত বেশি স্টক করতে রাখবা তত বেশি খরচ আছে না, মানে ওইটা তো মানে খরচ আছে, মানে শুধু আমি সব ইনভেন্টরি স্টক করে রাখলাম এটা তো ভালো সলিউশন না। তোমার তো 10 বিঘা জায়গা দিয়ে রাখে নাই যে আমার ইনভেন্টরি শুধু 10 বিঘা জায়গা আছে, তোমার তো জায়গা লিমিটেড। ওইটুক জায়গার মধ্যে তুমি চাইলে কি সবকিছু শুধু আইনে বেশি করে ভরবা নাকি, সেই জায়গা নেই। সো তুমি ইনভেন্টরি চাইলে যে মানে আনলিমিটেড ইনভেন্টরি করতে পারতেছো সেরকম না, এবং আনলিমিটেড ইনভেন্টরি তোমার মেইনটেইন করতে হবে। তার মানে হচ্ছে তোমার আসতেছে, তার মানে এর থেকে আবার যাইতে হবে, তোমার জানতে হবে যে হ্যাঁ এইটা এত তারিখের মধ্যে চলে যেতেছে, এটা এত তারিখের মধ্যে ঢুকতেছে, এত কোয়ান্টিটি যাচ্ছে, এত কোয়ান্টিটি আসতেছে, মানে ব্যাপারটা তো সেটা হবে। এখন তোমার ক্লাসরুম সাইজ হচ্ছে এইটা, এখন তুমি অর্ডার দিলে যে এই রুমের মধ্যে 100টা চেয়ার আসবে, 3টা সোফা ঢুকবে, তারপরে ডায়াস ঢুকবে, তারপরে ইয়া হবে, হ্যাঁ তোমার বুঝতে হবে তো যে তাহলে জায়গা হবে কোথায়, তাহলে সেটা আসতে হইলে আবার এখান থেকে 20টা সরাইতে হবে, অন্য জায়গা থেকে রিডিউস হইতে হবে, রিপ্লেস করতে হবে। Inventory management has two main concerns. একটা হচ্ছে level of customer service, আর একটা হচ্ছে cost of ordering and carrying inventory. এই যে level of customer service যে ফার্মেসি মেইনটেইন করে আর মেইনটেইন করে না সরাসরি তার সাথে সম্পর্কিত। cost of ordering and carrying inventory, আমি এই যে নতুন করে একটা অর্ডার করব এবং শেষ পর্যন্ত সেটা ইনভেন্টরি করব, এই প্রত্যেকটার সাথে একটু কস্ট অ্যাসোসিয়েটেড, এবং কোন সময় করতেছি কি। To measure effectiveness of inventory management, inventory turnover, যে কোনো টার্নওভারের ইয়া কি, টার্নওভার কাকে বলে? টার্নওভার হচ্ছে মানে তোমার আউটপুট কস্ট ইনপুট কস্ট সেটার যে রেশিও অফ এভারেজ কস্ট অফ গুডস সোল্ড টু দা এভারেজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যে তোমার টোটাল কস্ট অফ গুডস আর ইনভেন্টরি ম্যানেজমেন্টের কস্ট, এই দুইটা রেশিওতে তোমার কত হচ্ছে, এইটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ইফেক্টিভনেস। যে আমি এখন ইয়া ধরো তোমাকে ব্যাখ্যা করতে বলা হলো যে মৌ একজন ইফেক্টিভ নারী, এই স্টেটমেন্টটাকে ব্যাখ্যা করো অথবা জাস্টিফাই করো, জাস্টিফাই দিস স্টেটমেন্ট। তাহলে এটাকে তুমি জাস্টিফাই কিভাবে করবে? কিভাবে ইফেক্টিভ সেগুলো কি কারণে করো, জাস্টিফাই করো, তোমার যা ইচ্ছা তুমি জাস্টিফাই করো। হয় তুমি প্রমাণ করবা ইনএফেক্টিভ, অথবা তুমি প্রমাণ করবা ইফেক্টিভ, কিন্তু যেটাই করবা প্রমাণ করতে হবে, শুধু বললে তো হবে। হয় তোমার প্রমাণ করতে হবে নাল হাইপোথিসিস, নাহলে তোমার প্রমাণ করতে হবে যে ইয়া হাইপোথিসিস। এটা তো তুমি ধারণা দিবা, এটা তো তুমি বলবা। আমার যেমন নিরু সম্বন্ধে কোনো ধারণাই নেই, কিন্তু তোমার তো মৌ সম্বন্ধে ধারণা থাকতে হবে, বলো। আচ্ছা শাহরুখ ভাইস প্রেসিডেন্টের ব্যাপারে তো বুঝতে হবে, এতক্ষণ যেটা নিয়ে কথা বলছি সেটা। ওদের কাজ
সেই বছর সে অনেক ভালো পারফরমেন্স করছে এবং সেই প্রোডাক্টগুলো হচ্ছে নিজে তৈরি করে ওগুলো নিয়ে আসছে, তাই আমরা ইফেক্টিভ কি অনেকে তো এখানে দায়িত্ব নেয়, অনেকে আছে যারা আচ্ছা ওটা তো তোমার পছন্দ হয় না, তুমি বলো। আচ্ছা তাহলে কি পছন্দ হইলে বলো বলো বলো। স্যার আমি একটা কাজ করতেছি আমি ইফেক্ট দিচ্ছি সরি ইফোর্ট দিচ্ছি একটা জায়গায় এখন যদি সেটা হলো সাকসেসফুল হয় তখন ওটাকে আমরা আচ্ছা একটু কি বলে স্যার আমি যতদূর দেখেছি যে মোমো একটা মোমো বানাইছে প্রচুর সবাই পছন্দ করছে ম্যামরা এসে পরে আমরা করছি কিন্তু এই জিনিসটা সেই এটার উপর ইফোর্ট দিচ্ছে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করছে এটা খুব ভালো হয়েছে তো আমরা এই কারণে রাইট 100% রাইট। বিষয়টা হচ্ছে যে মানে ওয়ান পার্সপেক্টিভে বা শুরু পার্সপেক্টিভে বিষয়টা যেটা হচ্ছে তোমরা একটু বড় হও আর কি। সো বড় হওয়ার ইয়াতে সেটা হচ্ছে যে তোমাদের ক্লাসরুমের আনসার হোক আর পরীক্ষার খাতার আনসার হোক সেই জায়গায় তোমরা ক্লাস 3-4 থেকে বের হয়ে একটু ইউনিভার্সিটিতে আসো, ইউনিভার্সিটি লেভেলে আসো। তার মানে তোমাদের এই যে ভালো খারাপ এই জিনিসগুলোকে তোমরা একটু মানে স্মার্ট ম্যাচিউর টার্মে নিয়ে আসো। এগুলাকে কাস্টমার স্যাটিসফ্যাকশন বলে, এগুলাকে মানে প্রোডাক্টিভিটির ইফেক্টিভনেস বলে, এগুলাকে মানে পজিটিভ আউটকাম বলে, এগুলাকে ভালো শব্দে নিয়ে আসো। মানে এগুলা ভালো খারাপ মানে এগুলোর মধ্যে বাদ দাও। আচ্ছা এখন তার মানে সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপার হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, যে আমি কাজ করছি দিনরাত কাজ করেও কাস্টমার স্যাটিসফাইড না, এটা ইফেক্টিভ না, মানে এটা হচ্ছে ফ্রুটলেস অ্যাটেম্প্ট, এটা হচ্ছে পন্ডশ্রম। আর আরেকটা হচ্ছে যে আমি শ্রম অল্প দিচ্ছি কিন্তু কাস্টমার স্যাটিসফাইড, এটা হচ্ছে বাম্পার কল। আর আমি যতটুকু শ্রম দিচ্ছি ততটুকু আউটপুট পাচ্ছি, ওকে এটা হচ্ছে প্রপার জাস্টিফিকেশন। এখন কথা হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যে কোনো মানুষের ক্ষেত্রে এফিশিয়েন্সি ইফেক্টিভনেস এগুলো নিয়ে অনেক কথা হয়েছে ক্লাসে, বলছি আবার সব ভুলে গেছো, বুঝেই যাচ্ছে, ওইটা বাদ দাও। একটা ইনভেন্টরি, সেই ইনভেন্টরির ইফেক্টিভনেস আমরা কি দিয়ে মিজান করবো এটা দিয়ে যে আমার এই ইয়াগুলো আমি যদি প্রথম কথা হচ্ছে যে ইনভেন্টরিটাকে জাস্টিফাই করবো কিভাবে। আমি যদি ইনভেন্টরি না করতাম তাহলে আমার কস্ট কেমন হইতো, আমার সিচুয়েশনটা কি দাঁড়াইতো, আর ইনভেন্টরি করতেছি এখন আমার সিচুয়েশনটা কি, ইনভেন্টরি না করলে আমার কস্টিং কি দাঁড়াইতো, ইনভেন্টরি করাতে আমার কস্টিং কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে প্রথম ইনভেন্টরি করবো তোমরা ইয়েস ফর জাস্টিফিকেশন। যদি ব্যাপারটা এরকম হয় যে আমার নিজের ইনভেন্টরি করা দরকার নাই, এমন একটা প্রোডাক্ট যেটা চাইলেই আমি যে কোনো সময় যে কারো কাছ থেকে খুব ইজিলি ম্যানেজ করতে পারতেছি, ওই প্রোডাক্টটা আমি ইনভেন্টরি করার কোনো মানে নেই। দাঁড়ান সহজে টুথব্রাশ, টুথপেস্ট এগুলো আমরা কয়টা করে কিনি, কয়টা করে ইনভেন্টরি করি, কেন? মানে দিস ইজ প্রথম কথা হচ্ছে এটা রেগুলার প্রতিদিন লাগে না, এবং সেকেন্ড কথা হচ্ছে যখনই লাগবে আমি তখনই কিনতে পারবো। মোবাইল এটা সবসময় লাগে কিন্তু তারপরে আমরা কয়টা করে ইনভেন্টরি করি, কারণ অ্যাভেলেবল, যখনই লাগবে তখনই কিনতে পারবো। সো বিষয়টা হচ্ছে যে যেই জিনিসগুলো ইজিলি রেডিলি অ্যাভেলেবল সেই জিনিসটা ইনভেন্টরি করতে গিয়ে আমার স্পেস নষ্ট, কস্ট নষ্ট, ইয়া করতে আমার ঝামেলা ইয়া করা। ঠিক আছে, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে अवेलेबल হলেও ইনভেন্টরি করা উচিত। যেমন আমরা চাল তো আমরা রেগুলার ইউজ করা যাবে এই ইনভেন্টরি করে রাখি, কারণ আমাদের কস্ট এফেক্টিভ আছে। রাইট। পেঁয়াজ যখন কিনতেছো হয়তো একসাথে তুমি এক পাল্লা পেঁয়াজ কিনতেছো 5 কেজি কিনতেছো, একসাথে 5 কেজি আলু কিনতেছো, 5 কেজি ইয়া কিনতেছো, তুমি জানো যে 5 কেজি তুমি এটা একদিনে খাবা না, 2 দিনেও খাবা না, কিন্তু তুমি একসাথে এনে রেখে দিচ্ছ যাতে আমার অপারেটিং কস্টটা কম করে দেয়। সো এই ব্যাপারগুলো সবকিছু মিলে, তাহলে একটা হচ্ছে এটা জাস্টিফিকেশন। সেকেন্ড কথা হচ্ছে যে এখন আমি যে ইনভেন্টরি করলাম সেই ইনভেন্টরিটা ইফেক্টিভ হলো কিনা, ইনভেন্টরিটার ইফেক্টিভনেস কতটুকু, সেটা
তুমি দেখবা হচ্ছে যে আমার ইনভেন্টরি করতে যে কস্ট হচ্ছে the ratio of average cost of goods sold to average inventory management, আমি যে গুডস সেল করতেছি সেটার কস্ট আর ইনভেন্টরি ম্যানেজ করতে গিয়ে আমার যে কস্ট হচ্ছে সেটা, যদি ইনভেন্টরি ম্যানেজের কস্ট আমার গুডস সেলিং এর কস্টের চেয়ে বেশি হয়ে যায় তাহলে ঘটনা কি দাঁড়ায়? মানে আমি যেই উদ্দেশ্যে ইনভেন্টরি করতেছি যে লাভ করার জন্য বা আমি কম রেটে করলাম, কিন্তু কম রেটে করে আমি শুধু মানে ইনভেন্টরি কস্ট কি, ইনভেন্টরি কস্ট হচ্ছে তোমার মানে প্রথম কথা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজ করার জন্য তোমার আলাদা ম্যানপাওয়ার লাগছে। মানে মানে এটা তো হচ্ছে যে ইনভেন্টরি ইটসেলফ ইজ এ বিগ স্টোর হাউস, ওয়্যার হাউস। এই ওয়্যার হাউসে একজন মানুষ দিয়ে চলছে না, তোমার কয়েকজন মানুষ লাগতেছে। এই ওয়্যার হাউসে তোমার আলাদা, এই ওয়্যার হাউসের জন্য তোমার ইলেকট্রিসিটি লাগতেছে, এই ওয়্যার হাউসে তোমার টেম্পারেচার মেইনটেইন করা লাগতেছে, এই ওয়্যার হাউসে তোমার আলাদা ফার্নিচার মেইনটেইন করা লাগতেছে, এই ওয়্যার হাউসের জন্য তোমার আলাদা সফটওয়্যার মেইনটেইন করা লাগতেছে, সফটওয়্যার না লাগতেছে। সো এই প্রত্যেকটা জিনিস তো এটার সাথে সম্পর্কিত। তার মানে হচ্ছে এটার পিছনে কন্টিনিউয়াসলি একটা কস্ট আছে। এখন আমি যেই উদ্দেশ্যে ওয়্যার হাউস মেইনটেইন করলাম সেইটাই যদি পারপাস সার্ভ না করে, ওই খরচের চাইতে বা বিক্রি প্রাইসের চাইতে আমার ইনভেন্টরি কস্ট যদি বেশি চলে যায়, তার মানে তো বোগাস, আমি ইনভেন্টরি ম্যানেজমেন্ট করে আমার কোনো লাভ হচ্ছে না। সো ওই জিনিসগুলো খেয়াল করতে হবে। সো আমরা লাস্ট এই স্লাইডে ক্লিয়ার করি আমাদের ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটার বৈশিষ্ট্যটা কি হবে, ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটার ফিচারস গুলো কি হবে, ক্যারেক্টারিস্টিক্স কি হবে। এ সিস্টেম টু কিপ ট্র্যাক অফ ইনভেন্টরি, তার মানে তোমার কাছে ড্যাশবোর্ড থাকতে হবে, সামারি থাকতে হবে, তোমার ইআরপি বলতে পারতে হবে, তোমার এসএমএস মানে এই অথবা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার বলতে পারতে হবে যে আমার কোনটা কতটুকু কেনা হয়েছিল, কতটুকু বিক্রি হয়েছে, কতটুকু এখন স্টকে আছে, কতটুকু স্টক থেকে গেছে, এটা কোন প্রাইসে আমি কিনছিলাম, এখনকার মার্কেট প্রাইস কত। শেয়ার মার্কেটের মধ্যে তোমার দেখাইতে হবে যে আমার এইটা শেয়ার আছে এতটা, এটা শেয়ার আছে এতটা, এটা কিনছিলাম এত রেটে, মার্কেটে এখন রেট আছে, যাতে তুমি বুঝতে পারো যে এটা কি রাখবো নাকি বিক্রি করব, এটা আরো কতদিন ধরে রাখতে হবে নাকি এখনই সেল দিয়ে ফালাই দেব। A reliable forecast of demand, forecast of demand নিয়ে কথা বললাম, এবং সেটা রিলায়েবল হতে হবে। নলেজ অফ লিড টাইমস, যে আমার এই কটন কত দিনে শেষ হইতে পারে, কত দিনে লাগতে পারে, আমার টোটাল কত অর্ডার আসতে পারে কতদিন, এটা শেষ হইতে কত মাস লাগবে। রিজনেবল এস্টিমেটস অফ হোল্ডিং কস্ট, এই যে হোল্ড করে রাখবো সেটার কস্ট, অর্ডারিং কস্ট, নতুন করে কিনতে গেলে অর্ডারিং কস্ট, শর্টেজ করলে আমার যে ব্যাকআপ করতে হবে সেটার কস্ট, and a classification system for inventory items. ক্লাসিফিকেশন মানে তোমার প্রত্যেকটা পার্টের জন্য আলাদা ইনভেন্টরি মেইনটেইন করতে হবে, এবং এই প্রত্যেকটা ইয়ার আবার আলাদা ক্লাসিফিকেশন থাকতে হবে। মানে ফার্মেসি গুলো যে ওষুধ রাখে, ও কি সব টেস্টে সব রকমের ওষুধ রাখে না, ও ক্যাটাগরি করে, ক্লাসিফিকেশন করে যে কোন ক্যাটাগরির ওষুধ আমি কোথায় রাখবো, কোন ধরনের ওষুধ আমি কোথায় রাখবো, আমি আমার ডানে কোনগুলো থাকবে, বামে কোনগুলো থাকবে, আমার লিকুইড কোন দিকে থাকবে, আমার ফ্রিজে কোনগুলো থাকবে,